ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা জীববিজ্ঞানের যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে জীবনী শক্তি। আমাদের জীববিজ্ঞানের যে চ্যাপ্টারটা আছে, জীববিজ্ঞানের ক্লাস 9-10 এর জন্য যে 4 নম্বর চ্যাপ্টারটা আছে জীবনী শক্তি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, মানে কি বলবো, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। আচ্ছা, এই তোমার জীবনী শক্তি চ্যাপ্টারটা বলবো যে তোমাদের 9-10 এর বই সবচেয়ে কঠিন চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। সবারই যে চ্যাপ্টারগুলোতে কম বেশি প্রবলেম থেকে যায়, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার এই জীবনী শক্তি এই চ্যাপ্টারটা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা জীবনী শক্তি আজকে শুরু করতেছি এবং সে অনুযায়ী আগাবো আপনারা। ওকে, জীবনী শক্তি চ্যাপ্টারের শুরুতেই এখানে দেখতে পাচ্ছ আজকে মূলত আলোচনাটা আমাদের হবে এটিপি এবং মুদ্রা শক্তি, এনার্জি, কারেন্সি এই জিনিসগুলোকে নিয়ে। নামগুলো শুনে একটু ডাউটফুল লাগতেছে যে এগুলো কি নাকি, এগুলো তো বুঝতেছি না, তবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করলে জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকের যে লেকচারটা আমি যদি বলি, এটা হচ্ছে তোমার 4 নম্বর চ্যাপ্টারের প্রথম লেকচার। 4 নম্বর চ্যাপ্টারের প্রথম লেকচার হচ্ছে আজকে। তোমার হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারে আমরা কমপক্ষে 3 থেকে 4টা লেকচার লাগবে। এটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারের প্রথম লেকচার। প্রথম লেকচারে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উদ্ভিদ জীবনী শক্তি। জীবনী শক্তি। আচ্ছা, প্রথম প্রশ্ন আমি যেটা বলবো, জীবনী শক্তিটা কি? জীবন, জীবনী শক্তি মানে আমি কি বলবো? জীবন, শক্তি মানে তো শক্তি আমরা জানি, এনার্জি। তাহলে জীবনের জন্য যে শক্তি, সেটাই হচ্ছে জীবনী শক্তি। ঠিক আছে, এই জীবনী শক্তি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। জীবনী শক্তি কি, কোত্থেকে আসে, কিভাবে কি করে। যেভাবে আমাদের বই আলোচনা করছে, এই জিনিসটাকে আমরা একটু ডিটেলস বুঝে পড়ার চেষ্টা করবো। জীববিজ্ঞান খুবই সহজ একটা জিনিস এবং খুব সহজভাবে বুঝে বুঝে পড়া যায়। আচ্ছা, তাহলে আচ্ছা, শুরু করার আগে বইয়ে যে কিছু কথা আছে যে জিনিসগুলো আমাদের না আনলেই নয়। আমরা সবাই ডিএনএ এবং আরএনএ এর নাম শুনছি। ডিএনএ, আরএনএ। আচ্ছা, এই ডিএনএ আরএনএ দ্বারা তো আমাদের কোষের ভিতরে থাকে এবং এরা আমাদের বংশগতিতে সাহায্য করে, এই টাইপের কথাবার্তা শুনছি। এটা আমরা চ্যাপ্টার 11 থেকে আলোচনা করি, সরি চ্যাপ্টার 14 থেকে আলোচনা করি। বাট তার আগে তোমার হচ্ছে এটার আগে তোমার যে জিনিসটা না, যে চ্যাপ্টার 11-তে ওটা আলোচনা হবে, সুতরাং এটা নিয়ে এখানে আর কোনো আলোচনা করবো না আমরা। বাট বেসিক যে জিনিসটা আলোচনা করবো, এই ডিএনএ আরএনএ এর মধ্যে একটা জিনিস আছে, নাম হচ্ছে এডিনিন। যার নাম হচ্ছে এডিনিন। এডি আচ্ছা, প্রশ্ন হচ্ছে এডিনিনটা কি? এটা হচ্ছে নাইট্রোজেন ক্ষার। আমাদের দেহে অনেকগুলো নাইট্রোজেন ক্ষার আছে, আমরা পড়বো। তার মধ্যে একটা হচ্ছে এডিনিন। তাহলে এই এডিনিন ক্ষারটা যেহেতু ডিএনএ আরএনএ এর মধ্যেও পাওয়া যায়, সেজন্য এই কথাটা বলা হয় যে ডিএনএ আরএনএ এর গাঠনিক উপাদানের একটা উপাদান হচ্ছে এডিনিন। এই এডিনিনের সাথে ডিএনএ তৈরি হওয়ার সময় যুক্ত হয় হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। সুগার মানে চিনি। তাহলে যখন এই 5 কার্বন বিশিষ্ট সুগারটা এর সাথে যুক্ত হয়, তখন তার নামটা হয়ে যায় হচ্ছে এডিনোসিন। তাহলে এডিনিন একটা ক্ষার, যেটা ডিএনএ আরএনএ তে পাওয়া যায়। ডিএনএ আরএনএ বাইরেও পাওয়া যায়, আমরা এখন যেটা আলোচনা করবো ডিএনএ আরএনএ বাইরে। এই এডিনিন ক্ষারের সাথে যখন 5 কার্বন বিশিষ্ট সুগার যুক্ত হয়, তখন বলা হয় এডিনোসিন। এই এডিনোসিন আকারে এই এডিনিনটাকে ডিএনএ তে পাওয়া যায়, আরএনএ তে পাওয়া যায়। এই ডিএনএ আরএনএ ছাড়াও এটা আমরা কোষের মধ্যেও পাইতে পারি, কোষের বিভিন্ন অঙ্গাণুতে পাওয়া যায়, কোষে পাওয়া যায়, কোষের বিভিন্ন অঙ্গাণুতে পাওয়া যায়। স্পেসিফিক্যালি দুটো অঙ্গাণুতে অবশ্যই পাওয়া যায়, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, বা সরি প্লাস্টিক বলি আমরা। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই দুই জায়গাতেও, এই দুই জায়গাতেও তোমার হচ্ছে এই এডিনোসিনটা পাওয়া যায়। তাহলে আমরা বলছি এডিনোসিন মানে কি? এডিনোসিন মানে হচ্ছে এডিনিন যোগ 5 কার্বন বিশিষ্ট সুগার। এডিনিনের সাথে 5টা সুগার যুক্ত হলে সেটাকে বলা হয় এডিনোসিন। এডিনোসিন কোথায় পাওয়া যায়? এটা ডিএনএ আরএনএ এর মধ্যেও পাওয়া যায়, আবার কোষের মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডেও পাওয়া যায়। ঠিক আছে, এই এডিনোসিন নিয়ে কেন আলোচনাটা করলাম, মানে এই এডিনোসিন নিয়ে আমাদের সব আলোচনাগুলো আসবে। আচ্ছা, এই এডিনোসিনের সঙ্গে যুক্ত হয় কি? ফসফেট। তাহলে আমরা একটু দেখবো এই এডিনোসিনকে আমি এ দিয়ে প্রকাশ করবো, এতে হচ্ছে এডিনোসিন। এবার এডিনোসিনের সঙ্গে যখন একটা ফসফেট এসে যুক্ত হয়, ফসফেটের সাথে সবসময় আই লেখাটা থাকে। এই আই মানে হচ্ছে ইনঅর্গানিক। দেখো এডিনোসিন এই পদার্থটা হচ্ছে জৈব পদার্থ, জৈব। বাট এই ফসফেটটা হচ্ছে অজৈব পদার্থ, সেজন্য এটা হচ্ছে অজৈব। সেটাকে বোঝানোর জন্য তোমার হচ্ছে আই লেখা হয়। আই আই মানে হচ্ছে ইনঅর্গানিক, ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব, এই কথাটা লেখা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এডিনোসিনের সাথে যখন ফসফেট যুক্ত হয়, তখন নামটা হয়ে যায় এএমপি। এএমপি, তাহলে এডিনোসিনের সঙ্গে একটা ফসফেট যুক্ত করলে নাম হয় এএমপি। তার মানে কি? দেখো এটা পূর্ণরূপ হচ্ছে এডিনোসিন, এডিনোসিন মোনোফসফেট। এডিনোসিন মোনোফসফেট। আচ্ছা, এই মোনো মানে কি? মোনো মানে হচ্ছে এক, এই মোনো মানে হচ্ছে এক। তার মানে একটা ফসফেট যেহেতু যুক্ত হয়েছে, সেজন্য নামটা হয়েছে কি? এডিনোসিন মোনোফসফেট। এডিনোসিন মোনোফসফেট। আচ্ছা, তাহলে এবার এই এএমপির সাথে যদি আমরা আরেকটা ফসফেট যুক্ত করি,
তাহলে নামটা কি হবে? এডিপি। তাহলে নামটা হবে এডিনোসিন ডাইফসফেট। এডিনোসিন মনোফসফেট তার সাথে একটা ফসফেট যুক্ত হলে নামটা কি হয়ে গেল? এডিনোসিন ডাইফসফেট। তাহলে এখন তুমি চিন্তা করো, এর সাথে যে আরেকটা ফসফেট যুক্ত করাই, তাহলে এবার এডিপির সাথে আরেকটা ফসফেট যুক্ত হবে, তাহলে হয়ে যাবে কি? এটিপি। তাহলে এটার পূর্ণরূপ কি হবে? তাহলে এডিনোসিন ট্রাই ফসফেট। ঠিক আছে, এডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই যে তোমার একটা হলে মোনো, একটা হলে মোনোফসফেট এএমপি, দুটো হলে ডাইফসফেট ডিএমপি এডিপি, তিনটা হলে এটিপি বা ট্রাইফসফেট। এই মনে রাখবো আমরা এখানে এর মধ্যে, এই তিনটার মধ্যে যেটা এডিপি আছে, এই এডিপি আকারে সবসময় কোষের মধ্যে থাকে। তাহলে আমরা যেটা পড়ছি যে কোষের মধ্যে নর্মালি কোন অবস্থায় থাকে? এডিপি আকারে থাকে। এডিপি আকারে থাকে। এই এডিপি মানে এএমপি আকারে খুব কম পাওয়া যায়, এডিপি আকারে বেশি পাওয়া যায়। কোষের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? এডিপি আকারে। এখন এই এডিপির সাথে যখন হচ্ছে তোমার আরেকটা ফসফেট যুক্ত হয়, তাহলে কোষের মধ্যে কোষের নর্মাল অবস্থাটা কি বললাম আমি? এডিপি। তাহলে এই এডিনোসিনটা নর্মালি কোন অবস্থায় থাকে? এডিপি অবস্থায় থাকে। তাহলে এর সাথে এডিপির সাথে আরেকটা ফসফেট যুক্ত হলে কি তৈরি হয় তখন? এডিপি। তাহলে এই যে তোমার আমরা যেটা পড়লাম যে এডিপির সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করতেছে হচ্ছে এটিপি। এই ফসফেটটা 3 নম্বর ফসফেটটা এমনি এমনি যুক্ত হয় না। তার মানে এডিনোসিনের সঙ্গে আগে একটা দুটো ফসফেট ছিল, আর একটা ফসফেট যুক্ত হচ্ছে, প্লাস তিনটা মিলে কি হচ্ছে? এডিনোসিনের সঙ্গে একটা, দুইটা, তিনটা ফসফেট হচ্ছে। এটা এমনি এমনি হয় না। এই জায়গাটা, এই বন্ধনটা তৈরি করার সময় বাইরে থেকে এখানে শক্তি দেওয়া লাগে। তুমি যদি বাইরে থেকে এখানে শক্তি দাও, তখন এডিনোসিনের সঙ্গে আগে দুটো বন্ধন ছিল। আমি যদি এটাকে এডিনোসিন বন্ধন চিন্তা করি, যদি একটু ভালো করে দেখাই, যে এডিনোসিনের সঙ্গে যদি আমি দুটো বন্ধন চিন্তা করি, আচ্ছা এডিনোসিনের সঙ্গে যে বন্ধন চিন্তা করি, তাহলে আগে ছিল দুইটা, এখানে একটা ফসফেট যুক্ত হয়ে আছে, এখানে একটা ফসফেট যুক্ত হয়ে আছে, এটাই যে আরেকটা ফসফেট আসছে। তাহলে এডিনোসিনের সঙ্গে তখন ফসফেট যুক্ত হচ্ছে কয়টা? তিনটা। আগে ছিল একটা, দুইটা, এখন এসে আরেকটা যুক্ত হলো, তিনটা। এই 3 নাম্বার ফসফেট বন্ধনটা এমনি এমনি হয় না। এইটা বন্ধনটা তৈরি হওয়ার সময় এই জায়গাতে কিছু শক্তি দেওয়া লাগে, কিছু বাইরে থেকে কিছু শক্তি দিলে, শক্তি যদি বাইরে থেকে তুমি দাও তাহলে 3 নম্বর বন্ধনটা যুক্ত হয়। তাহলে এই যে বাইরে থেকে তুমি শক্তি দিলা, এই বাইরে থেকে দেওয়া শক্তির পরিমাণটা কত? তাহলে এই বাইরে থেকে দেওয়া শক্তির পরিমাণটা হচ্ছে তোমার প্রায় 7.3 কিলো ক্যালোরি। 7.3 কিলো ক্যালোরি। তার মানে বুঝতে পারলাম আমরা যে এডিপির সাথে আরেকটা ফসফেট যুক্ত হইতে 7.3 কিলো ক্যালোরি শক্তি লাগে। 7.3 কিলো ক্যালোরি শক্তি লাগে। তার মানে কথা কি দাঁড়াচ্ছে? এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হলে যখন এটিপি তৈরি হয়, তখন ওই এটিপিটা 3 নম্বর ফসফেট বন্ধনীতে এই 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা হয়। তাহলে ওই কি বলতেছে কথাটা, যে এডিপির সাথে যখন একটা ফসফেট যুক্ত এটিপি তৈরি হয়, ওই তৃতীয় বন্ধনীটাতে, তাহলে আমি এই কথাটা লিখতে পারি যে এটিপির তৃতীয় ফসফেট বন্ধনীতে, ফসফেট বন্ধনীতে 7.3 সংখ্যা লিখতেছে কিলো ক্যালোরি শক্তি জমা। তাহলে এটিপি তৃতীয় ফসফেট বন্ধনীতে এই 7.3 কিলো ক্যালোরি শক্তিটা জমা হচ্ছে। তাহলে আমি উল্টা ভাবে যদি বলি, একটা এটিপি কে যদি এখন ভাঙতে চাই আমি, তাহলে কি হবে? একটা এডিপি তৈরি হবে, একটা ফসফেট তৈরি হবে, এবং আমি এখানে এই যে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা হয়েছিল সেই শক্তিটা তখন পাওয়া যাবে। তারপরে কি ব্যাপারটা কি দাঁড়ালো, যে এটিপি যখন তৈরি হয়, এডিপির সাথে যখন একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, তখন তার মধ্যে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা হয়। আবার যখন এটিপি কে ভাঙা হয়, ভাঙলে এডিপি প্লাস একটা ফসফেট তৈরি হয়, তখন আবার 7.3 কিলো ক্যালোরি শক্তি মুক্ত হয়। তারপরে আমরা বুঝতে পারলাম যে এটিপির মধ্যে সবসময় এই 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা রাখা যায়। তাহলে এটিপির মধ্যে কি জমা রাখা যায়? শক্তি জমা রাখা যায়। তাহলে এখন যে জিনিসটা আসবো সেটা হচ্ছে, সেটাকে বলে ফসফোরাইলেশন। তাহলে প্রশ্ন হচ্ছে ফসফোরাইলেশন কাকে বলে? ফসফোরাইলেশন কাকে বলে? তাহলে সহজ কথায় যদি বলি, যে প্রক্রিয়ায় এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে, তাকেই ফসফোরাইলেশন
রাইলেশন বলে। তার মানে আমরা বিক্রিয়াটা যদি দেই এডিপি তার সাথে একটা ইনঅর্গানিক ফসফেট, বাইরে থেকে এখানে কি দিতে হবে, বাইরে থেকে শক্তি দিতে হবে, শক্তি দিলে দুটো মিলে কি তৈরি করবে, এটিপি তৈরি করবে। এবং এখানে কতটুকু শক্তি জমা হয়েছে, 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা হয়েছে। কয় নম্বর ফসফেট বন্ধনীতে, 3 নম্বর ফসফেট বন্ধনীতে, কারণ আগে থেকে এডিপির মধ্যে দুটো ফসফেট ছিল, যখন আরেকটা ফসফেট যুক্ত করে দিচ্ছ তখন তোমার ওখানে ওই বন্ধনটা যুক্ত হয়েছে। তাহলে ফসফোরেশন কাকে বলে, এডিপির সাথে একটা ফসফেট যুক্ত করে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। ফসফোরেশনে কি জমা হয়, কতটুকু শক্তি জমা হয়, 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা হয়। আচ্ছা, এটাকে যদি আমি এখন উল্টাই দিই, উল্টাই দিলে ফসফোরাইলেশনের উল্টা হচ্ছে ডিফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন। তাহলে আগে যা তুমি ফসফোরাইলেশন করলা তার ঠিক উল্টাটা হচ্ছে ডিফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন কি ছিল, এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করছে। তাহলে এটা কি হবে, এটা হবে তার উল্টাটা। উল্টাটা কি, যে প্রক্রিয়ায় এটিপি ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট কমা 7.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, তাকে ডিফসফোরাইলেশন বলে। তাহলে এখানে আমরা কি দেখবো, এখানে একটা এটিপি আগেটা তৈরি হয়েছিল, এটা ভাঙতেছে, ভেঙে কি তৈরি করবে, এডিপি প্লাস একটা ইনঅর্গানিক ফসফেট প্লাস 7.3 কিলো ক্যালোরি। ঠিক আছে কথাটা। তাহলে এইগুলো আমরা ফসফোরাইলেশন আর একটা হচ্ছে ডিফসফোরাইলেশন। তাহলে এইটা আমাদের বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা, এই বেসিকটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। এটা হচ্ছে কিলো ক্যালোরি, হ্যাঁ, এই বেসিকটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি, এই বেসিকটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। ঠিক আছে, এই বেসিকটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। এখন হচ্ছে আমরা এটা নিয়ে এখন হচ্ছে আমরা পরবর্তী আলোচনায় যাব। তাহলে আমরা একটু বইয়ে দেখে আসি কি আলোচনা আসে বইয়ে। আচ্ছা, তোমাদের চ্যাপ্টার কত, 4। সরি, সাথে চলে গেছে। ওকে, চলে আসে। ওকে, চ্যাপ্টার 4। আচ্ছা, এখানে দেখো এই ছবিটা তাকাও একটু, দেখো এই ছবিটার মধ্যে ওই জিনিসটা দেখানো হয়েছে। কি জিনিস দেখানো হয়েছে, দেখো এই যে এখানে তোমার এটিপি তৈরি হয়েছে কিভাবে, এই দেখো একটা এডিপি আছে, একটা এডিপির সাথে দেখো তোমার একটা ফসফেট যুক্ত হচ্ছে আরেকটা, এই দেখো এডিপির সাথে ডাইফসফেট আছে, মানে দুটো ফসফেট আছে। এই যে খাবার থেকে শক্তি পাইছে, এই শক্তিটা নিয়ে এডিপির সাথে ফসফেটটা যুক্ত হয়ে তোমার কি তৈরি হয়েছে, এটিপি তৈরি হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, এবার কি বলছে দেখো, এই নিচে যে ডিএনএ এবং আরএনএ গাঠনিক উপাদান হচ্ছে তোমার ওকে। তাহলে কি বলছিলাম যে ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান হচ্ছে তোমার তোমার হচ্ছে এই এডিপি। দেখো প্রথম লাইনে এটাই বলছে। ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান হচ্ছে এডিনিন, তো প্রথম লাইনটা বলছে। এটা একটা নাইট্রোজেন বেস, বেস মানে ক্ষার, তাহলে এটা একটা কি নাইট্রোজেন ক্ষার, এখানে আমরা লিখতেছি ক্ষার। ঠিক আছে, নাইট্রোজেন ক্ষার। এর সাথে দেখো 5 কার্বন বিশিষ্ট একটা সুগার যুক্ত হয় যখন, তার নাম হয়ে যায় এডিনোসিন। এডিনোসিনের সঙ্গে দেখো পর্যায়ক্রমে একটা, দুইটা এবং তিনটা ফসফেট যুক্ত হতে পারে, আমরা পড়ছিলাম। একটা ফসফেট যুক্ত হলে তার নাম হয়ে যায় এডিনোসিন মনোফসফেট, দুটো ফসফেট যুক্ত হলে তার নাম হয় ডাইফসফেট বা এডিপি, তিনটা ফসফেট যুক্ত হলে নাম হয়ে যায় এটিপি।
এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হবে। দেখো একটা করে ফসফেট যুক্ত করতে হয় আর বাইরে থেকে শক্তি দিতে হয়। এই যে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে যে শক্তি দিতে হয়, এই প্রক্রিয়ার নামে হচ্ছে ফসফোরাইলেশন। আবার ফসফেটকে মুক্ত করতে বাইরে থেকে তখন শক্তি বের হয়ে আসে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। দেখো বলছে একটা অণু এটিপির মধ্যে তোমার 7.3 কিলো ক্যালোরি অথবা 30.55 কিলোজুল শক্তি জমা থাকে। এই জিনিসটা আমরা পড়ছি যে ফসফোরাইলেশন আর একটা হচ্ছে ডিফসফোরাইলেশন। এবং কিভাবে প্রথমে দেখো এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করে এএনপি, দুটো যুক্ত হলে এডিপি, তিনটে যুক্ত হলে এটিপি। এই যে নর্মালি কোষের মধ্যে এডিপি আকারে থাকে, যখন একটা ফসফেট যুক্ত হয় তখন হয়ে যায় এটিপি, এবং এটিপি তৈরির যে প্রক্রিয়াটা তাকে বলে ফসফোরাইলেশন। এই যে ফসফোরাইলেশন আমরা পড়ছি। আর এটিপি ভাঙার যে প্রক্রিয়াটা, ভাঙার এই যে ফসফোরাইলেশন, আর ভাঙার যে প্রক্রিয়াটা সেটাকে বলে তোমার হচ্ছে ডিফসফোরাইলেশন। ওকে, এবার পরের জিনিসটা আসবো, নেক্সট আলোচনায় আসবো, সেটা আলোচনা আসার আগে আমরা একটা আলোচনা করে নিই। আচ্ছা, তাহলে এই যে ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন বললাম, মানে এটিপি তৈরির যে প্রক্রিয়াটা বললাম, এই এটিপি তৈরির প্রক্রিয়াটা দুই জায়গায় হয়। তাহলে এটিপি তৈরিটা কোষের দুই জায়গায় হয়। তাহলে এই যে ফসফোরাইলেশন বা এটিপি তৈরি, ফসফোরাইলেশন বা এটিপি তৈরি। আচ্ছা, এই ফসফোরাইলেশন বা এটিপি তৈরিটা দুই জায়গায় হয়। একটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টে হয়, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় হয়। তাহলে এটিপি তৈরির স্থান, তাহলে এটিপি তৈরির স্থান দুইটা, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কি হয় একটু বোঝার চেষ্টা করবা। আমরা একটু পরে পড়বো যে ক্লোরোপ্লাস্টে একটা জিনিস হয়, তার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণে, ক্লোরোপ্লাস্টের সালোক সংশ্লেষণের মাধ্যমে কয়েকটা জিনিস তৈরি করতে পারে, আমি পড়াচ্ছি দেখো, এগুলো আমরা পড়বো পরে। একটা হচ্ছে তৈরি করতে পারে সে গ্লুকোজ। ওকে, তাহলে তৈরি করতে পারে কি বলছি, গ্লুকোজ, অক্সিজেন, এটিপি এবং NADH2। এই NADH2 কি জিনিস, এটা এগুলো আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে, এর পূর্ণরূপ হচ্ছে নিকোটিনামাইড এডিনোসিন আর রিডিউস নিকোটিনামাইড এডিনোসিন ডাইনিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, এর পূর্ণরূপ কিন্তু এগুলো পরে আলোচনা করবো, পরে আসবো আমরা। তাহলে আমরা শুধু একটা জিনিস দেখলাম, তোমার হচ্ছে যে এই তোমার এর মধ্যেও সালোক সংশ্লেষণের মধ্যেও, মানে এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যেও এটিপি তৈরি হতে পারে। আচ্ছা, তারপরে দেখো এই গ্লুকোজটা চলে যায় পরবর্তী তৈরি হবে মাইটোকন্ড্রিয়ায়, এই অক্সিজেন চলে যায় মাইটোকন্ড্রিয়ায়, এই NADPH2 তৈরি চলে যায় মাইটোকন্ড্রিয়ায়। এরা যখন মাইটোকন্ড্রিয়ায় চলে যায়, মাইটোকন্ড্রিয়ায় যাওয়ার পর দেখো, তোমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছিলে, এখানে আমি সাইডে বক্স করে লিখে দিই, যে অক্সিজেন গ্রহণ, কেমিস্ট্রিতে পড়বো এটা, অক্সিজেন গ্রহণ মানে জারণ, অথবা হাইড্রোজেন ত্যাগ মানে জারণ। অক্সিজেন গ্রহণ বা হাইড্রোজেন ত্যাগ মানে জারণ। এই মাইটোকন্ড্রিয়ায় যাওয়ার পর এই গ্লুকোজটা কি করে, গ্লুকোজটা অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন সে বিক্রিয়া করে। তাহলে যেহেতু অক্সিজেন গ্রহণ করতেছে, তার মানে গ্লুকোজের কি হচ্ছে, জায়গায় জারণ হচ্ছে। এই জারণের ফলে এই জায়গায় শক্তি তৈরি হয়, তাহলে এই জায়গায় এটিপি তৈরি হয়। বুঝতে পারছো? আবার এই যে NADPH2 তো গেছে না, এই NADH2 গেছে না, এই NADH2 টা কি করে, সে হাইড্রোজেনটাকে ছেড়ে দেয়, এই যে H+ আকারে ছেড়ে দেয়। যখন হাইড্রোজেনকে ছেড়ে দেয়, তাহলে এটাও কি জারণ, এবং তখন তখন ওই জায়গায় কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। কিভাবে তৈরি হয় না হয় এগুলো আমরা পরে করবো। শুধু আমি বোঝাতে চাচ্ছি যে তোমার তোমার কোষের মধ্যে দুইটা জায়গায় এটিপি তৈরি হয়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে তৈরি হয়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে তৈরি হয়, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় তৈরি হয়। এই দুই জায়গায় যে এটিপি তৈরি হয়, তাহলে ক্লোরোপ্লাস্টে কোথায় কি তৈরি হয়, এটিপি তৈরি হয়, মানে ফটোফসফোরেশন হয়। এবং মাইটোকন্ড্রিয়া হয়, মাইটোকন্ড্রিয়া কিভাবে তৈরি হয়, একটা হচ্ছে গ্লুকোজের সাথে অক্সিজেন যুক্ত হয়, ফলে জারণ হয়, ওখানে এটিপি তৈরি হয়। আর NADH2 থেকে H ছেড়ে দেয়, ওখানেও হচ্ছে তোমার জারণ হয়, তার মানে এটিপি তৈরি হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন কোষের মধ্যে এই দুই জায়গায় শুধু এটিপি তৈরি হয়। কোষের মধ্যে এই দুই জায়গায় এটিপি তৈরি হওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ এই দুটোর মধ্যে একটা জিনিস আছে যার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা দুই জায়গায় আছে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকার কারণে, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
এর কারণে এই দুই জায়গায় এটিপি তৈরি হয়, কারণে এটিপি তৈরি হয়। তাহলে এটা হচ্ছে আমরা বক্স করে রেখে দিলাম যে এটা দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম থাকার কারণে এটিপি তৈরি হয়। ক্লোরোপ্লাস্টে এটিপি তৈরি হয়, তার সাথে সাথে আরো গ্লুকোজ অক্সিজেন তৈরি হয়, সেটা আবার তখন পরে মাইটোকন্ড্রিয়ায় যায়। মাইটোকন্ড্রিয়ায় গিয়ে সেই গ্লুকোজ অক্সিজেন জারণ হয়, হয়ে এটিপি তৈরি হয়। এখানে একটা জিনিস তৈরি হয় NADH2, যেটা আমরা সালোক সংশ্লেষণ পড়াশোনা পড়বো, সেই NADH2 থেকে এটিপি তৈরি হয়। তার মানে আসল উদ্দেশ্য হচ্ছে এখানে এটিপি তৈরি হয়। আচ্ছা, এটিপি কিভাবে তৈরি হয় আমরা একটু আগেই পড়ে আসছি। এটিপি তৈরি হতে গেলে কি হইতে হয় বলছিলাম, যে তোমার কোষের মধ্যে নরমালি নরমালি এডিপি থাকে, এই এডিপির সাথে আর একটা ফসফেট এসে যুক্ত হয়, এই যুক্ত হইতে গেলে বাইরে থেকে কি দেওয়া লাগে, শক্তি দেওয়া লাগে। এখন প্রশ্ন হচ্ছে শক্তিটা কই পাই? দেখো এই ক্লোরোপ্লাস্টে, ক্লোরোপ্লাস্টে শক্তিটা কোত্থেকে আসে? ক্লোরোপ্লাস্টে এই শক্তিটা আসে কোত্থেকে? এই ক্লোরোপ্লাস্টে এই শক্তিটা আসে হচ্ছে তোমার সূর্যের আলো থেকে। ক্লোরোপ্লাস্টে এই শক্তিটা আসে তোমার সূর্যের আলো থেকে, সূর্যের আলো। ক্লোরোপ্লাস্টে এই শক্তিটা আসে সূর্যের আলো থেকে। আর মাইটোকন্ড্রিয়ায় এই শক্তিটা আসে কোত্থেকে? দেখো মাইটোকন্ড্রিয়া বলে দেওয়া আছে গ্লুকোজ, খাবার খাচ্ছ, খাবার থেকে শক্তি আসে। তাহলে ক্লোরোপ্লাস্টের শক্তির উৎসটা কি? তোমার হচ্ছে খাবার, সরি সূর্যের আলো। আর তোমার মাইটোকন্ড্রিয়ার শক্তির উৎসটা কি? গ্লুকোজ। তাহলে আমি যদি বলতে, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এডিপির সাথে ফসফেট যে যুক্ত হয়, যে এডিপি তৈরি করে, এই যে এখানে যে শক্তিটা লাগে, এই শক্তিটা কোথা থেকে আসে? এটা হয় সূর্যের আলো থেকে আসে, অথবা গ্লুকোজ থেকে পায়। গ্লুকোজ থেকে কই পায়? মাইটোকন্ড্রিয়ায়। অথবা NADH2 থেকে পায়। ফলে কি তৈরি হয়? ফলে এখানে এটিপি তৈরি হয়। এটিপির মধ্যে কত ক্যালোরি শক্তি জমা থাকে? 7.3 কিলো ক্যালোরি। তাহলে আমরা একটা কথা বলতেই পারি যে এটিপি শক্তি জমা রাখে। যা পরে দরকারে কাজে লাগে। এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া দরকারে কি কাজে লাগে? এটিপি শক্তিটা কি কাজে লাগে? তোমার দেহে যত কাজ হয়, সকল কাজে যে শক্তি দরকার হয় সেটা এটিপি থেকে আসে। ধরো আমি উদাহরণ দিচ্ছি, তোমার দেহে কি কাজ হয়। ধরো তুমি এখন মানে নর্মালি আমি বলবো সকল জৈবনিক কাজ, সকল জৈবনিক কাজ। 2 নাম্বার, সকল জৈবনিক কাজ কিরকম উদাহরণ বলি, তাহলে মাংসপেশি, তুমি হাঁটাচলা করতে গেলে কি লাগে? তোমার মাংসপেশি সংকোচন লাগে, তাহলে মাংসপেশির সংকোচন প্রসারণ। তোমার যে খাবার হজম হয়, খাদ্য পরিপাক, সেই খাদ্য পরিপাক করতে শক্তি লাগে, সেটাও আসে করতে এটিপির কাছ থেকে। তারপরে কি বলতে পারি, ধরো তোমার হচ্ছে কি বলবো, খাবার নিঃশ্বাস নিচ্ছ যে তুমি, যারা ছাড়া তুমি বাঁচবাই না, নিঃশ্বাস নেওয়া, এই নিঃশ্বাস নিতে যে শক্তিটা আসে, এটা কোথেকে আসে? এটা আসে তোমার এটিপির কাছ থেকে। তুমি যে কথা বলতেছো, কথা বলা, কান্না, চিৎকার, মানে এক কথায় তোমার যত কাজ, তুমি হাঁটা চলা, তোমার যে জৈবনিক যত কাজ আছে, এই সবগুলাই শক্তি লাগে। এই শক্তি কোথেকে আসে? এটিপি থেকে আসে। তাহলে এটিপির মধ্যে শক্তি জমা থাকে, যে শক্তি কাজে লাগে এই কাজগুলো আমরা করি। সেই জন্যই এই এটিপিকে একটা নাম দেওয়া হয়েছে। এটিপিকে কি বলা হয়? এনার্জি কারেন্সি। এনার্জি কারেন্সি, কারেন্সি মানে কি? মুদ্রা। বাংলাদেশের কারেন্সির নাম কি? টাকা। টাকা, টাকা ভাঙলে কি পাওয়া যায়? খাবার পাওয়া যায়। খাবার খেলে তোমার কি হয়? শক্তি হয়। সুতরাং সেই জন্য তোমার হচ্ছে এর নাম কি হয়েছে? এনার্জি কারেন্সি বা জৈব মুদ্রা, বা মুদ্রা, বা কি বলে মুদ্রা শক্তি। কারণ কি? কারণ এই এটিপি ভাঙলে শক্তি পাওয়া যায়। কেন নামটা মুদ্রা শক্তি? এটা 2 মার্কসের কোশ্চেনে আসে। এটিপিকে কেন এনার্জি কারেন্সি মুদ্রা শক্তি বলা হয়? তখন তাহলে এটা বলতে হবে যে এটিপির মধ্যে তোমার 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। যখন এটিপিকে ভাঙা হয় তখন এই 7.3 কিলো ক্যালোরি শক্তি বের হয়। এই শক্তি কাজে লাগে আমাদের দেহের সকল জৈবনিক কাজ, যেমন মাংসপেশি সংকোচন, খাদ্য পরিপাক, শ্বাস প্রশ্বাস নেওয়া, কথা বলা, এগুলো চলে। যেহেতু এটিপি ভাঙলে শক্তি পাওয়া যায়, সেই জন্য এটিপিকে এনার্জি কারেন্সি বা জৈব মুদ্রা বলা হয়। ঠিক আছে? এবং এই এটিপি তৈরি হয় কয় জায়গায়? 2 জায়গায় তৈরি হয়। একটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে কোন প্রক্রিয়ায়? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। এবং সেখানে এটিপি তৈরি করতে যে শক্তিটা লাগে কোথেকে আসে? সূর্যের আলো থেকে আসে। মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, ওখানে যে শক্তিটা লাগে কোথেকে আসে? খাবারের গ্লুকোজ থেকে আসে এবং NADH2 থেকে আসে। আচ্ছা, এই 2 জায়গায় শুধু কেন হয়? কারণ এই 2 জায়গায় কি আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামে একটা জিনিস আছে, যার কারণে এখানে এটিপিটা তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখানে আছে, তার কারণেই এখানে এটিপি তৈরি হয়। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর কারণে, দেখাটা ছিল কারণ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কারণে এটিপিটা তৈরি হয়।
ঠিক আছে? আচ্ছা, আমি লেকচারটা যখন বলছি এই লেকচারটা শুনবা, সাথে সাথে নোটটা করে নিবা, তাহলে তোমার পরে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা যেটু বইয়ে যাই, দেখো বইয়ে এই কথাগুলোই বলছে। কি বলছে একটু পড়ি প্রথম লাইন থেকে। দেখো বলছে যে আমাদের দেহের পরিবেশ থেকে যে শক্তিটা পায় এটা কোষের ভিতরে ব্যবহার উপযোগী করতে হয়। এই কাজটা করে দুটো অঙ্গ, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। কেন? কারণ উভয়ের রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওই যে বললাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই কথাটা ইম্পর্টেন্ট যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কারণে, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কারণে তোমার হচ্ছে এই শক্তিটা উৎপন্ন হয়। বুঝা গেছে? এই শক্তিটা উৎপন্ন মানে এই যে তোমার এটিপিটা তৈরি করতে পারে এই জায়গায়। কি বলছে দেখো, যাদের কাজ হলো বাহ্যিক উৎস থেকে শক্তি আহরণ করে এটিপি এর ফসফেট গ্রুপের শক্তি হিসেবে জমা রাখা। ওই যে এটিপি এর ৩ নম্বর যে ফসফেটটা, সেটাতে শক্তিটা জমা রাখে। দেখো বলছে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এই শক্তির উৎস হচ্ছে গ্লুকোজ অথবা অন্তর্বর্তীকালীন অণু, যার নাম হচ্ছে NADH2। এই NADH2 সম্বন্ধে আমরা পরে আলোচনা করবো। প্লাস্টিক, বিশেষত পুরো প্লাস্টিক ক্ষেত্রে এই শক্তির উৎস হলো সূর্যের আলো। ঠিক আছে? কি বলছে দেখো, আবার এটিপির রাসায়নিক বন্ধন ভাঙলে যে শক্তি বের হয়, এই শক্তিতে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ, যেমন মাংসপোষী সংকোচন প্রসারণ, খাবার হজম করা, নিঃশ্বাস নেওয়া, কথা বলা, স্থির করা, হাসি কান্না, দৈহিক বৃদ্ধি, প্রজনন, দেহের তাপমাত্রা ঠিক রাখা, মানে এক কথা তোমাদের যত কাজ আছে সব কাজগুলো এই করে। ঠিক আছে? আমরা যে খাবার খাই, খাবার থেকে কি পাই? গ্লুকোজ পাই। সেই গ্লুকোজের মধ্যে অক্সিজেন যুক্ত হয়, এটাকে কি বলছিলাম? জারণ। জারণ করলে সেখান থেকে যে শক্তি পাই, ওই শক্তিটা কি হয় আবার ওই যে তোমার এটিপির মধ্যে জমা হয়। এই এটিপির মধ্যে জমা হয় কি বলা হয়? ফসফোরিলেশন। ফলে দেখো, ওই যে ফসফোরিলেশনের ফলে সেই দুই টুকরা জোড়া লেগে এটিপি তৈরি করে, মানে এটিপির মধ্যে শক্তিটা জমা হয়। আবার শক্তির প্রয়োজন হলে এটিপিটা আবার ভাঙে, আবার আবার খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। ওর কাজে হচ্ছে যখন শক্তি দরকার হয় তখন ভেঙে যাওয়া, আবার যখন খাবার আসে বাইরে থেকে তখন সেই খাবার থেকে শক্তি নিয়ে আবার জোড়া লেগে থাকে। তার মানে এডিপিটাকে কি বলা যায়? রিচার্জেবল ব্যাটারি বলা যায়। তার মানে তুমি ওর কাছে শক্তি নিবা, ও আবার তোমাকে শক্তি দেওয়ার পর যখন আবার খাবার পাবে তখন সেখান থেকে শক্তি নিয়ে আবার ব্যাটারির মধ্যে চার্জ হয়ে থাকবে। তাহলে এটিপি শক্তি জমা রাখে, যখন প্রয়োজন পড়ে তখন আমাদের শক্তি সরবরাহ করে। এই জন্য এটিপি কে বলা হয় জৈব মুদ্রা বা মুদ্রা শক্তি বা এনার্জি কারেন্সি বা এনার্জি কয়েন। যেমন টাকার মধ্যে শক্তি জমা থাকে, টাকা দিলে খাবার পাওয়া যায়, খাবার খেলে শক্তি আসে। সেই জন্য এটিপির মধ্যে শক্তি জমা থাকে, তুমি ওখান থেকে শক্তি নিয়ে কাজ করতে পারবা, পরবর্তীতে আবার এই শক্তিটা অন্য কাজে ইউজ করতে পারবা। আবার হচ্ছে এটিপি কি করবে? আবার খাবারের কাছ থেকে শক্তি নিয়ে আবার এটিপি তৈরি হয়ে থাকবে। এই জন্য একে বলা হচ্ছে কি এনার্জি কয়েন অথবা বায়োলজিক্যাল কয়েন অথবা জৈব মুদ্রা। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে। আমি বলছি যে লেকচারটা যেভাবে আমি তুলছি ওইভাবে তোলার সময় নোট করে ফেলবা। কোনো ডাউট থাকলে আমাকে পরের ক্লাসে জিজ্ঞেস করবা। নেক্সট ক্লাসে সালো শুরু করবো।